রুদ্রর ঘর যেন এক অচেনা তাণ্ডব ক্ষেত্রে পরিণত হয়ে আছে। রাগে, হতাশায় আর ভেতরের অচেনা আগুনে তার শরীরে চলে যাচ্ছে। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে পুড়ছে। মাথায় কিছুই কাজ করছে না। যার সামনে পাচ্ছে চার বই, গ্লাস, টেবিলের উপর রাখা ফাইল সব ছুঁড়ে ফেলছে মেঝেতে। দেয়ালে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ছুঁড়ে দিচ্ছে, যেন এই ভেতরের জ্বালা একটু প্রশমিত হয়। পর্দা বাতাসে উড়ছে, টেবিল ল্যাম্পের আলো মাটিতে ভেঙে পড়ে ছড়িয়ে গেছে। তবু রৌদ্র থামছে না, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, কপাল ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে কেউ যেন তার ভেতরে নিয়ন্ত্রণটা ছিনিয়ে নিয়েছে, আর সে নিজের রাগে নিজেকেই ধ্বংস করে ফেলছে ধীরে ধীরে। রৌদ্র নিজের ভেতরের ঝড় সামলাতে না পেরে সে হঠাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতর থক থক করছে, নিঃশ্বাস ভারী, চোখ লালচে। দাঁত কিরমির করে তাকে আয়নার প্রতিফলনে নিজের মুখের দিকে ফিস ফিস করে বলল, আব্রাহাম রৌদ্র খান কখনো কারো মায়ে পড়তে পারে না, কখনোই না। মীরা শুধু আমার নেশা, বুঝলি? নেশা যা পূর্ণ হলে আর লাগে না। আর আমি কিনা আমার নিজের কাকাতুয়া তুরার মায়ে পড়ছি। থু থু। রাগে নিজেই থুতু ফেললো মেঝেতে। বুকের ভেতরটা আরো থুকপুক করতে লাগলো। দুই হাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে গলায় এক প্রকার বিদ্রুপ মিশিয়ে বলল, এই শোন রৌদ্র, তুই কারো মায়ে করিসনি। ওই সব তোর নেশা, শুধু সময়ের খেলা। তোরাও হয়তো তোর নেশার মধ্যে একজন পড়ে গেছে। এর বেশি কিছু না, বুঝলি? এর বেশি কিছু না। রৌদ্র নিজের মাথার চুল ধরে টানতে লাগলো। ছাদে তখন তুরার সঙ্গে যা হয়েছে তা মনে করতেই ভেতরে অদ্ভুত এক চাপ হচ্ছে। তুরার সাথে যে আচরণ করেছে সেটা কোনো সাধারণ স্বাভাবিক আচরণ না। যখন রৌদ্র বুঝতে পারে সে আসলে কি করছিল, তখনই তার মাথায় যেন রক্ত চড়ে বসে। রৌদ্রর আগে দেয়ালে ঘুষি মারতে লাগলো। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখে রৌদ্রর রাগ ম্লান হয়ে গেল। মুখে হালকা হাসি ফুটল। ফোন রিসিভ করে কানে ধরতেই শুনল, সুইট হার্ট, কোথায় তুমি? আমি রেস্টুরেন্টে, প্লিজ একটু আসো, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। রৌদ্র বাঁকা হেসে জবাব দিল, ওকে বেবি, জাস্ট ওয়েট, আমি আসছি। আমার মাথা একটু নষ্ট, জানোই আমি কি করতে চাই। মেয়েটি হেসে ফেলল, বলে, আমার বাবু, তা নিয়ে চিন্তা করো না, তুমি ফার্স্ট রেস্টুরেন্টে আসো, আমি তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি। ওকে বেবি, লাভ ইউ। রৌদ্র ফোন ধরেই হাসতে হাসতে বলল, ওকে বেবি, ইউ আর মাই সুইট হার্ট, নাও আমি খুব শীঘ্রই আসছি, লাভ ইউ টু। দুপুরের দিকে শিহাব আসলো। খানবাড়ির সবাইকে আনন্দে ভরে দিল। সবাই তাকে দেখে খুশি হলো। শিহাব ধীরে ধীরে সবার সঙ্গে হালকা আলাপ করে তোরার বাবা আশিক খানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আসলে আমি তোরাকে নিয়ে একটু বেরোতে চাই। আশিক খান হালকা হেসে উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও, তবে সন্ধ্যার আগে দিয়ে যেও, বোঝোই তো মেয়ে মানুষ। শিহাব আবারও কণ্ঠে হাসি রেখেই বলল, আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই ফিরে আসবো, আর ওর হাতের আংটিও মাপ নিতে হবে। শিহাব সবার অনুমতি নিল তোরার সঙ্গে সময় কাটানোর জন্য। এদিকে তোরা কিছুই জানে না, সে নিচের রুমের ব্যালকনিতে বসে উপন্যাসের বই পড়ছিল। হঠাৎ তোরার মা তনুজা খান হাতে একটা শাড়ি নিয়ে ব্যালকনিতে এসে বললেন, তোরা কি করছিস সেখানে? রুমে আয় তোমা। তোরার চোখে বিস্ময় আর লাজুকতা একসাথে ফুটে উঠল। তনুজা খানের হাতে শাড়ি দেখে সে ভ্রু কুঁচকে বলল, তোমার হাতে শাড়ি কেন মা? তনুজা বেগম হালকা মৃদু হেসে তোরার গালে হাত দিয়ে বললেন, শিহাব এসেছে, তোকে নিয়ে বের হবে। মুহূর্তের মধ্যে তোরার গাল লাল হয়ে গেল। লজ্জায় সে হালকা মাথা নিচু করে ফেলল। তনুজা খান তোরার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে কোমল হাসি নিয়ে বললেন, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না, এখন আয় তো, এই শাড়িটা পরিয়ে সাজিয়ে দিয়ে আমার পরিমেয়েটাকে। তনুজা খান ধীরে ধীরে যত্ন নিয়ে তোরাকে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ির কোমল কাপড়টি তোরার কাঁধে সুন্দরভাবে বসানো হলো। প্রত্যেকটা ভাঁজ সঠিকভাবে ঠিক করা হলো, যেন তার রূপকে আরো উজ্জ্বল করে তুলছে। তোরার চুলের দিকে হালকা স্পর্শ দিয়ে তনুজা খান শাড়ির ধনুক ঠিক করলেন। ছোট্ট আংটি আর কানের দুল ঠিকভাবে সাজিয়ে দিলেন। তোরার চোখে লাজুকতায় আর উত্তেজনার মিশ্রণ ফুটে উঠছে। তোরা আর শিহাব বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। দুজনেই চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শিহাব গাড়ি ড্রাইভ করছে, আর তোরা বাইরে তাকিয়ে আকাশ আর রাস্তার দিকে চোখ রাখছে। কিছুক্ষণ নীরবতার পর শিহাব হালকা কাশি দিয়ে বলল, কেমন আছো তোরা? তোরা শিহাবের কণ্ঠ শুনে চমকে গেল। হালকা মাথা দুলিয়ে বলল, ভালো। আপনি? শিহাব হেসে বলল, ভালো হবে না, নিজের পছন্দের লাইফ পার্টনারকে পাচ্ছি, কেই বা খারাপ থাকে বলো? লাজুক হয়ে তোরা সামান্য আবারও মাথা নিচু করলো। গাড়ির ভেতরে তাদের টুকটাক কথা হলো। মাঝে মাঝে রাস্তার আলো এবং গাড়ির হালকা শব্দ ছাড়া নীরবতা ছিল। শিহাব গাড়ি রেস্টুরেন্টের সামনে থামালো। দুজনেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকলো।
পাশাপাশি বসে চারপাশে আলো আর মানুষের চমক চমক ধরে তোরার চোখে নতুন উদ্দীপনা ফুটতে লাগলো। শিহাব মৃদু মুচকি হেসে তোরার দিকে তাকিয়ে বলল, তো তোরা একটা জিনিস জানার জন্য আমার মনটা মহিলা মানুষদের মতো কুকু করছে, সেটার অ্যান্সার কি তুমি দিবে? তোরা হালকা হাস্যচোখ মাথা দোলালো। শিহাব সাথে সাথে গলা খাকারে দিয়ে বলল, আচ্ছা তোরা আমাকে তোমার কেমন লেগেছে? তুমি কি নিজে থেকে এই বিয়েতে রাজি নাকি পরিবারের সিদ্ধান্তে রাজি হয়েছ? তোরা কিছুক্ষণ থেমে ভেবে কিছু বলার চেষ্টা করলো। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তবে বাবার প্রতি সম্মান দেখাতে চেয়ে রাজি হয়ে আছে। মনে কিছুটা ভালো লাগা শুরু হয়েছে শিহাবের প্রতি, যা এখন পুরোপুরি তৈরি হয়নি। তোরা কিছুক্ষণ ভেবে মুখ খুলে কিছু বলতে যাবে, সাথে সাথে হঠাৎ ওয়েটারের হাত থেকে ভুলবশত কফি পড়ে যায়। কফি তোরার শাড়িতে ছড়িয়ে পড়লো। শিহাব তাড়াতাড়ি তোরার শাড়ি ধরে অস্থির হয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো? শরীর চলছে না তো? তোরা শাড়ির দিকে দেখলো এবং হালকা ভ্রু কুচকে বলল, না কোথাও লাগেনি, তবে শাড়িটার অবস্থা খারাপ হয়ে গেল। শিহাব ওয়েটারের দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, কি ভাই, মন কোথায়? দেখে কাজ করেন, একটু দেখে শুনে তো কাজ করবেন। ওয়েটার মাথা নিচু করে অপরাধী স্বরে বলল, সরি স্যার, আসলে হাত ফসকে পড়ে গিয়েছে, বুঝতে পারিনি স্যার। তোরা ওয়েটারের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওয়াশরুমটা কোথায় একটু দেখাতে পারবেন? ওয়েটার সম্মানসূচকভাবে বলল, হ্যাঁ শিওর ম্যাম, আপনি আমার সাথে আসুন। তোরা যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে শিহাব বলল, আমি আসবো তোরা? তোরা হালকা মাথা নাড়ল, বিনয়ী কণ্ঠে বলল, না না, আপনি এখানে বসেন, আমি শাড়িটা ঠিক করেই আসছি। তোরা ওয়েটারের সাথে ওয়াশরুমে চলে আসলো। ওয়াশরুমে ঢুকেই তার চোখ বড় বড় হয়ে গেল, যেন নিচের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ভাবছে এটা কি ওর চোখের ভুল নাকি সত্যি। তোরা চোখ ঘষলো, সামনে একই জিনিস দেখছে। সামনে রৌদ্র একটা মেয়েকে দেয়ালে চেপে ধরে লিপ কিস করছে। রৌদ্র যেন পারছে না মেয়েটাকে খেয়ে ফেলতে। মেয়েটার জামা কাঁধ থেকে অনেকটুকু নামানো, আর রৌদ্র বারবার ওই কাঁধে নিচের ঠোঁট ছোঁয়াচ্ছে। মেয়েটা হাঁপাচ্ছে, শরীর অজান্তেই কেঁপে উঠছে। দুই হাতে রৌদ্রের চুল খামছে ধরে আছে। এই দৃশ্য দেখে তোরা আর নিজেকে সামলাতে পারল না। মুখ থেকে বের হলো এক দীর্ঘ বুক ফাটানো চিৎকার। শেষে সাউন্ড বন্ধ হয়ে গেল। তোরা সেন্স হারিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। রেস্টুরেন্টে যেন একরকম ভিড় জমেছে। সেই ভিড়ের মধ্যে ডাক্তার তোরাকে দেখছেন। তোরার পাশেই শিহাব বসে আছে, যে এখন তোরার হাতে তালু ঘষছে। শিহাবের মুখে অন্তর চাঞ্চল্য আর চিন্তার ছাপ। তোরার কি হলো? কেন সে সেন্স হারিয়ে ফেললো? আর ওইভাবে চিৎকারই বা কেন দিল? তোরা যখন চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলেছিল, সেই চিৎকারে রেস্টুরেন্টের অনেক মানুষ শুনতে পেয়েছে। শিহাব দৌড়ে ওয়াশরুমে এসে দেখে তোরা সেন্স হারিয়ে ফেলেছে। শিহাব সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিয়েছিল। তোরার এক পাশে রৌদ্র দাঁড়িয়ে আছে, যার মুখ লাল টকটকা। কিছুক্ষণ আগে তোরার চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়ে দেখে তোরা। ওয়াশরুমে তোরাকে দেখে রৌদ্র অবাক হয়ে যায়। তোরা এই সময় এইখানে কখন এলো? রৌদ্রর ভাবনার মাঝে শিহাব ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। মুহূর্তেই রৌদ্র বুঝে যায়, তার মানে তোরা শিহাবের সাথে রেস্টুরেন্টে এসেছে। রৌদ্রের কেমন জানি জেলাসি ফিল হয়। মনটা যেন কেন তোরার পাশে শিহাবকে সহ্য করতে দিচ্ছে না। রাগ আর জেলাসি একসাথে তার মনকে দখল করছে। ডাক্তার তোরাকে দেখে শিহাবের উদ্দেশ্যে বলল, আসলে মেয়েটা মনে হচ্ছে সেন্স হারানোর আগে এমন কিছু দেখেছে যা সে সামলাতে পারেনি, তাই সেন্স সহজে ফিরছে না। আপনি একটা কাজ করুন, বাসায় নিয়ে যান, আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেইগুলো খাওয়াবেন, যাতে সেই দৃশ্যটা চোখে আর না থাকে। ডাক্তার বলার সাথে সাথে তোরা মুখ থেকে বিড়বিড় করে বলতে থাকে, ছি ছি, নোংরা কাজ করছে, আমি লজ্জা পাচ্ছি। ছি ছি, লজ্জা করে না ভাইয়া, নোংরা কাজ করছে। ছি ছি, খুবই অস্বস্তিকর, এটা ঠিক না, আমি লজ্জা পাচ্ছে। তোরার মুখের কথা শুনে সকলে একে অপরের দিকে তাকালো। শিহাব তো হাবা বনে গেল। তোরা এসব কি বলছে? রৌদ্র তোরার কথা শুনে হালকা কেসে উঠল। সে বুঝতে পারলো যদি এইভাবে থাকে তোরা যে কোনো সময় রেস্টুরেন্টে তাকে নোংরা বয় বানিয়ে দিবে। তাই রৌদ্র সব ভেবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার তোরাকে পাজা কোলা তুলে নিল এবং শিহাবের উদ্দেশ্যে বলল, আপনি বাড়ি যান, আমি তোরাকে নিয়ে যাচ্ছি। শিহাব কিছু বলতে যাবে, তোরার সাথে সাথে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো আর নিজেকে রৌদ্রের কোলে আবিষ্কার করলো। মুহূর্তে তোরা গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, নোংরা, নোংরা, এই নোংরা, আমাকে নামান বলছি, আপনি একটা নোংরা, আমি দেখেছি আপনি ওই ওয়া। তোরার কথা শেষ অংশ রেস্টুরেন্টের কেউ শুনতে পারলো না, কারণ রৌদ্র এক প্রকার দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল তোরাকে নিয়ে। শিহাব বরফের মতো জমে দাঁড়িয়ে রইল, যেন সবকিছুর ঘটনা তার মাথার ওপর দিয়ে পার হয়ে গেল, কিন্তু ভেতরে কেবল শূন্যতা। কোনো শব্দ বা অনুভূতি প্রবেশ করলো না।
তোরা রৌদ্রের শার্টের আঁচল ধরে ধরে টানছে, কখনো খুশি মারছে আর চোখ ফাটিয়ে চিৎকার করে বলছে, এই পচা বেড়া পুরুষ, নোংরা পুরুষ, নামান বলছি আমাকে। আপনি ধরেছেন কেন? ঘৃণা লাগছে আপনাকে? নামান বলছি, নাহলে কিন্তু কামড় দিব। রৌদ্র তোরার কোনো কথা শুনলো না। তোরাকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে ডোর লক করে দিল। নিজে এসে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিতে বসলো। এমন সময় তোরা গাড়ির জানলা দিয়ে রেস্টুরেন্টের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকলো, সবাই শোনো শোনো, এই লোকটা খুব নোংরা, আমি দেখেছি, এই লোক নোংরা। আর শিহাব, আপনি আমাকে এই নোংরা লোকের সঙ্গে যেতে দিচ্ছেন? আমি বিয়ে করব না আপনাকে, বলে দিলাম। রৌদ্র তোরার কথা শেষ হওয়ার আগেই গাড়ি স্টার্ট দিয়ে রেস্টুরেন্টের সীমানা অতিক্রম করে ফেলল। তোরা শেষ মুহূর্তে এমন এক চিৎকার দিল যেন মানুষের কানের পর্দা ফাটিয়ে দিতে পারে। গাড়ির ভেতর তোরা রৌদ্রকে জ্বালিয়ে মারছে, বারবার চোখ বন্ধ করে মন মতো চিৎকার করছে, নোংরা নোংরা ভাইয়া, একটা নোংরা, ছি ভাইয়া নোংরা, আমি দেখে ফেলেছি ভাইয়া একটা নোংরা, ভাইয়া কি বাজে কাজ করছিল, ছি। রৌদ্র তোরার অবস্থা দেখে বুঝলো এখন বাড়িতে নেওয়া যাবে না, না হলে তোরা বাড়িতেও তাণ্ডব তুলবে। কিছুক্ষণ ভাবলো কিভাবে তোরার মুখ বন্ধ করা যায়। হঠাৎ মনে হলো তোরা কাশফুল খুব পছন্দ করে, আগে দেখেছে বাসায় কাশফুল দেখার জন্য বায়না করতো, আর এখন তো কাশফুলের সিজন, হয়তো কাশফুলের কাছে নিয়ে গেলে তার চিৎকার কমানো যাবে। যেভাবে সেই কাজ। রৌদ্র তার পরিকল্পনা মতো গাড়ি নিয়ে নদীর ধারে কাশফুলের কাছে ছুটে এলো, আর ঠিক যেমন রৌদ্র ধারণা করেছিল তাই ঠিক মতো কাজ করলো। তোরা গাড়ির জানলা দিয়ে কাশফুল দেখতেই তার মুখে খুশির ঝিলিক ফুটে উঠল, চিৎকার থেমে গেল, চোখে আনন্দের আগুন জ্বলতে লাগলো। গাড়ি থামতেই তোরা এক প্রকার ঝাঁপ দিয়ে গাড়ি থেকে নেমে কাশফুলের দিকে ছুটলো, দুই হাত মুখে দিয়ে চিৎকার করলো, ওয়াও কাশফুল। রৌদ্র তোরার পাশে এসে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে তোর? তোরা রৌদ্রের দিকে না তাকিয়ে কেবল উত্তর দিল, হ্যাঁ খুব। এমন কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল কাশফুল দেখতে, শুধু বাবা মা না করায় আসতে পারিনি। ও হ্যাঁ, আমার কাশফুল, আমি আসছি তোমার কাছে, খুব মিস করছিল না আমাকে, আমি আসছি। কথাটা বলতেই তোরা দৌড় দিল, একবারে কাশফুলের ভেতরে ঢুকে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচতে লাগলো। তোরার হৌসি নেই যে তার এই আনন্দের কাণ্ড কারো বুকে ঝড় তুলে দিচ্ছে, আর সেই ব্যক্তিটা আর কেউ নয়, স্বয়ং আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র তোরার এই হাসি, খুশি দেখে যেন তার বুকের পৃথিবী কেঁপে উঠল। তোরার প্রতিটি পায়ে তাল, ঠোঁটের কোণে ফুটে থাকা হাসি, সবকিছু যেন রৌদ্রের বুকে সরাসরি তীরের মতো লাগলো। হৃৎপিণ্ডে অদ্ভুত এক স্পন্দন তৈরি করলো। চোখের সামনে তোরার আনন্দ, মৃদুলাজ আর খুশির ঝিলিক সব মিলিয়ে রৌদ্র যেন মুহূর্তের মধ্যে বন্দী হয়ে গেল। আর এই হাসির কোনো প্রতিসাধন সে চাইছিল না, শুধু চোখে রাখতেই হলো। রৌদ্র তোরার দিকে তাকিয়ে হঠাৎ কণ্ঠ কেঁপে ওঠা ভাব প্রকাশ করলো, আমার কি হচ্ছে? আমি তোরাকে দেখে কেন এমন থেমে যাচ্ছি? কেন আমার তোরাকে এত ভালো লাগছে? ওকে দেখলে আমার বুক কেঁপে ওঠে, স্পন্দন কেঁপে ওঠে। কেন ওকে দেখলে আমি দুর্বল হয়ে যাই? কি আছে এই তোরার মধ্যে যে আমাকে এত দুর্বল করে তুলছে? মুহূর্তেই রৌদ্র নিজের মাথায় হাত বোলাতে বোলাতে চুল টেনে ধরল, যেন নিজের মনকে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করতে চাইছে, নিজের অনুভূতির গভীরে নামতে চাইছে। এই অদ্ভুত দুর্বলতা, এই অচেনা উত্তেজনা, এই এক ধরনের তাড়না যা তার ভেতরে আগে কখনো অনুভব হয়নি, যা এখন তোরাকে দেখার পর থেকে হচ্ছে। রৌদ্র নিচের ভেতরে নিজের সাথেই লড়ছে, ঠোঁট নড়ছে ধীরে, চোখে কাশফুলের আলো ছায়া, কিন্তু মনের ভেতর এক প্রচন্ড অস্থিরতা। সে নিজের মনকে উদ্দেশ্য করে নিচু গলায় বলে উঠল, আমার মন, তুই যে তোরাকে চাইছিস, তোরাকে তোকে চাইবে। তুই তো কত মেয়ের সঙ্গে নিজের অস্তিত্ব নষ্ট করেছিস, এমনকি আজ তুই তোরার সামনেও একটা নোংরা লোকে পরিণত হলি। আমি তো ওকে কাশফুলে নিয়ে এসেছি শুধু এই জন্য যেন ও আমাকে আর নোংরা না বলে, আমার আসল রূপটা যেন ঢেকে থাকে। তাহলে এখন কেন আবার ওর দিকে টেনে নিচ্ছিস বল? আমি যদি সত্যি ওর প্রতি আসক্ত হয়ে যাই, তাহলে তো আমি শুধু নিজের ভালোই চাইবো। ওর কি ভালো হবে না খারাপ হবে সেটা আমি দেখবো না। প্লিজ আর তাকাস না ওর দিকে, শান্ত হ, এইখানেই থেমে যা। এই চোখ দুটোকে আটকে দে, বন্ধ করে দে, এইখানে তোরার দিকে আর তাকাস না। রৌদ্র, না তাকাস। এই কথাগুলো বলতে বলতে রৌদ্রের গলা কেঁপে উঠল, বুকের ভেতরটা ভারী হয়ে উঠল, যেন নিজেরই ভেতরে ডুবে যাচ্ছে। নিজের মনকে বোঝাতে চায়, কিন্তু মনটা যেন তোরার হাসির আলোয় প্রতিবার নতুন করে ছেঁকে তুলছে। রৌদ্র ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো, প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর ধুকপুক শব্দটা আরো জোরে বাজছে। কাশফুলের কোমল সাদা ঢেউয়ের মাঝ দিয়ে এগিয়ে যেতে যেতে সে তোরার পেছনে এসে দাঁড়ালো। তোরা তখন কাশফুলে মুগ্ধ, কখনো ঝুঁকে ছুঁয়ে দেখছে, কখনো বাতাসে ওড়ানো তুলোর মতো ফুলগুলো ধরার চেষ্টা করছে। হঠাৎ তোরা পেছন ফিরে তাকাতেই রৌদ্রকে এতটা কাছে দেখে সে চমকে উঠল, এক ধাপ পেছনে সরে গিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল,
নোংরা আপনি, থুকু ভাই আপনি এইখানে? রৌদ্র কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলো। চোখের গভীর দৃষ্টিতে তোরার চোখে চোখ রেখে শান্ত অথচ ভারী গলায় বলল, কেন তোরা আমাকে এইভাবে টানছিস বল? আমি যদি একবার তোর টানে চলে আসি তাহলে তুই ঠিক থাকতে পারবি তো? তোরা কিছুই বুঝে উঠতে পারলো না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো রৌদ্রের মুখের প্রতিটি শব্দ যেন কোনো অজানা ভাষায় বলা। তার ভাবনার মাঝেই রৌদ্র আরো এক ধাপ কাছে এলো। তাদের নিঃশ্বাস প্রায় একে অপরের গালে ছুঁয়ে যাচ্ছে। রৌদ্র এবার আরো গভীরভাবে তাকিয়ে বলল, কি হলো? চুপ করে আছিস কেন? বল, কেন আমার বুকে ঝড় তুলে দিচ্ছিস? কেন আমাকে এতটা দুর্বল করে দিচ্ছিস? তোরা হঠাৎ থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে ভয় আর বিস্ময় একসাথে ভেসে উঠল। তারপর ধীরে ধীরে এক ধাপ পিছিয়ে গিয়ে অবাক কণ্ঠে বলল, ভাইয়া আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? আমার ভয় লাগছে আপনাকে। এই কাজ ফলে আপনাকে আবার কোনো পেতনি টেতনি ধরলো না তো? বলেই তোরা ফিক করে হেসে উঠল একটা শিশু সুলভ দুষ্ট হাসি। যেন রৌদ্রের গভীর কথাগুলো তার কাছে কেবলই এক মজার কৌতুক। কিন্তু সেই হাসিটাই আবার রৌদ্রের বুকে নতুন এক ঝড় তুলল। রৌদ্র ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো। তোরা রৌদ্রের ভেতরে সেই দৃষ্টি দেখে এক ধাপ তারপর আরেক ধাপ পিছাতে লাগলো। কিন্তু রৌদ্র থামলো না। সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার কণ্ঠটা ভারী হয়ে উঠল, নিঃশ্বাস গরম হয়ে উঠল চারপাশের বাতাসের মতো। ধীরে ধীরে তোরার দিকে এগোতে এগোতে এসে বলল, আমার ভেতরে কোনো পেতনি ভর করেনি, করেছিস তুই। তোর মতো পেতনি আমার উপরে ভর করেছে, যে আমাকে দুর্বল করে দিচ্ছে। আর যদি তুই ভাবিস আমার ভেতরে কোনো পেতনি প্রবেশ করেছে, তাহলে তুই কান খাড়া করে শুনে রাখ, ওই পেতনিটা আর কেউ না তুই। কথা শেষ করার মুহূর্তেই তোরা পেছাতে পেছাতে রাস্তার সীমা অতিক্রম করে নদীর কিনারে এসে দাঁড়িয়েছে। কখন সে টেরে পায়নি। বাতাসে কাশফুল উঠছে, তোরার পায়ের নিচে নরম ঘাস সরে যাচ্ছে। রৌদ্রের শেষ কথাটা যেন বজ্রপাতের মতো এসে পড়লো তার কানে, ওই পেতনিটা আর কেউ না তুই। তোরা থমকে গেল। এক পা পিছিয়ে যেতে ভারসাম্য হারিয়ে দুলে উঠল নদীর দিকে। নিজের শরীর টেনে ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু পায়ের নিচের মাটি যেন ফসকে যাচ্ছে। ঠিক তখনই রৌদ্র এক লাফে এগিয়ে এসে তোরার হাত শক্ত করে চেপে ধরল। রৌদ্র হাত ছেড়ে দিলেই তোরা পড়ে যাবে নদীতে। এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছে তোরা। তোরা রৌদ্রের দিকে তাকিয়ে রইল, যার চোখে এখন অদ্ভুত এক গভীর দৃষ্টি। সে বুঝতে পারছে না রৌদ্র আসলে কি বলছে। সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভেতর দিয়ে একটু ঢুকছে না। তোরা কিছু বলার আগেই রৌদ্র নিচু স্বরে বলল, তুই অপরাধ করেছিস তোরা। তুই আমাকে জ্বালাস, তোকে দেখলে আমি দুর্বল হয়েছে। এখন আমাকে জ্বালানোর শাস্তি পা। কথাটা বলেই রৌদ্র হঠাৎ তোরার হাত ছেড়ে দিল। আর তোরা সাথে সাথে বাকিটুকু না হয়